কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্তে পুশ ইন পরিস্থিতিতে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় বিএসএফ কর্তৃক ৩০ জন বাংলাদেশিকে আজ অর্ধভোর রাতে বাংলাদেশ সীমান্তে মুজিবনগর সীমান্ত সর্বমোট ৮২ জনকে আসলে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলার জনগণ আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না। তো বন্ধুরা, দিশেহারা মোহাম্মদ ইউনিস এখন মারাত্মক আতঙ্কে ভুগছে, যেখানে রিসেন্টলি ইউনিসের তরফ থেকে সরাসরি দাবি করা হয়েছে ভারত নাকি বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চায়। বেসিক্যালি ইউনিসের দাবি এই মুহূর্তে যেভাবে গোটা বাংলাদেশের আর্মি থেকে শুরু করে ওখানকার বিরোধী দল এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ইউনিসের বিরুদ্ধে চলে গেছে, এই সব কিছুই ভারতের একটা গ্রেট প্ল্যানের অংশ। আর এটা হওয়ারই ছিল। গত ৯ মাস ধরে আমি বারবার এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের নীরবতার মানে এই নয় যে ভারত এই ইস্যুতে আত্মসমর্পণ করেছে, বরং ভারত এই সময়টায় নিজেদের গুটি সাজিয়েছে এবং যে মুহূর্তে আমাদের সমস্ত প্ল্যান রেডি হয়ে গেছে, ব্যাস এখন ব্যাক টু ব্যাক বাংলাদেশের ব্যান্ড বাজাচ্ছে। কিভাবে? এটা শুরু হয়েছিল কিছুদিন আগে, যখন ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশের সংকটকে কাজে লাগিয়ে দুভাবে তাদেরকে জব্দ করা, যাতে ভারতের লাভও হয়। প্রথমত, ভারতের সবচেয়ে বড় সমস্যা কি? অবৈধ ইসলামিক জেহাদিরা, যারা শুধু ভারতের ভেতরে সন্ত্রাসী হামলা বা দাঙ্গা চালাচ্ছে তাই না, জনসংখ্যার বিস্ফোরণের মাধ্যমে একের পর এক রাজ্যের দখল নেওয়ার চেষ্টা করছে, বিশেষত পশ্চিমবঙ্গ, দিল্লি, আসাম, মুম্বাই আর কাশ্মীরের মতন রাজ্যগুলো। এই কারণেই ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে নেয় আর ইউনিসকে ক্ষমতায় আসতে দেয়। যেটা এর আগেও আমি ব্যাখ্যা করেছি যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানো হয় কবে, তারিখটা মনে করুন ৫ই আগস্ট। এটা প্রধানমন্ত্রী মোদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। যত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জন্য সবটা এই তারিখে। রাম মন্দির থেকে শুরু করে কাশ্মীরের ৩৭০ ধারা হাঁটানো সবটাই ৫ই আগস্টই হয়েছে। আর এটাও তো সত্যি, যদি বাংলাদেশের সেনা হাসিনাকে সরিয়ে ইউনিসকে বসাতে চায়, তাহলে তারা হাসিনাকে নিজেদের হেলিকপ্টারে করে ভারতের এয়ারবেসে কেন পাঠাবে? তাকে তো বাংলাদেশে মেরে ফেলা যেত। সেটা কিন্তু হয়নি। এখন ৯ মাস পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রপার অপারেশন লঞ্চ করেছে। এই অপারেশনের আওতায় ভারতের একাধিক রাজ্যে ছোট ছোট গ্রুপকে টার্গেট করে বাংলাদেশি আর রোহিঙ্গা জিহাদিদের ধরপাকড়াও চলছে। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এমনকি দিল্লিতেও আপনারা গত কয়েকদিনে এর উদাহরণ দেখেছেন। আর এখান থেকে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে সরাসরি বাংলাদেশে পাঠানো হচ্ছে। আর গত ১ মাস ধরে প্রতিদিন ভারতের বিএসএফ ১০০ থেকে ২০০ জন করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে, যাকে বাংলাদেশ কিন্তু কোনোভাবে চাইলেও রোধ করতে পারছে না। এই মুহূর্তে গোটা ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চড়। বাংলাদেশ তো কূটনৈতিকভাবে ভারতকে হুমকি দিচ্ছে, অনুরোধ করছে, কিন্তু ভারত তাদের কথায় লিটারেলি পাত্তাই দিচ্ছেন। আপনি যদি বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখেন তাহলেই বুঝবেন বাংলাদেশের সাথে ভারত ঠিক সেটাই করছে যা গত ৫০ বছর ধরে বাংলাদেশ ভারতের সাথে করেছে। সেটা কি জিনিস? কিছু বেসরকারি রিপোর্ট অনুযায়ী ভারতের ভেতরে কমপক্ষে ১০ থেকে ১৫ কোটি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম রয়েছে। এটা ন্যূনতম হিসাব। এরা একদিনে তো ভারতে আসেনি, গত ৭০-৭৫ বছর ধরে ধীরে ধীরে দেশে ঢুকেছে আর এখানেই ঘাঁটি গেড়ে বসে পড়েছে। এখন স্বাভাবিকভাবেই এত বিপুল জনগোষ্ঠীকে বাংলাদেশ কোনো দিন ফেরত নেবেন, নিলে দেশটার ওভার পপুলেশনে বাংলাদেশি ধ্বংস হয়ে যাবে। ভাবুন তো, রাতারাতি কোনো দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেলে তারা বাঁচবে কী করে? থাকার জায়গা কোথায়, খাবারই বা কোথা থেকে আসবে? তো এর জন্য ভারত ইউনিসকে ব্যবহার করেছে। ইউনিস প্রতিনিয়ত নিজের দেশের জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, ফলে দুই দেশের সম্পর্ক এখন মারাত্মক খারাপ। আগের সেই ভাই ভাই সম্পর্ক তো নেই। এইটাই ভারত চেয়েছিল। এখন ভারত এই পরিস্থিতিকে বজায় রেখে ধীরে ধীরে দেশের ভেতরে অপারেশন চালাবে আর প্রতিদিন শয়ে শয়ে জিহাদি জোরপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দেবে। আর যদি আপনারা খেয়াল করেন, ভারত বাংলাদেশের বিশাল সীমান্ত, কোনো জায়গায় তো উঠোনের ভেতর দিয়ে সীমান্ত চলে গেছে। এই সীমান্ত পাহারা দেওয়া কারোর পক্ষেই সম্ভব না। এই ফাঁকেই বাংলাদেশিরা এত বছর ধরে ভারতে ঢুকছিল। সেম কৌশলে এখন বিএসএফ ওত পেতে বসে আছে। সিলেট সহ যেসব এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষী নেই
সেখানে আগে থেকে আটক করে রাখা বাংলাদেশিদের জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর একবার যারা ওপারে চলে গেল, বিজেপি কিন্তু তাদের ফেরত দিতে পারবেন, কারণ ফেরত নেওয়ার জন্য তো ডকুমেন্ট লাগবে, কিন্তু ওদের কাছে কোনো নাগরিকত্ব প্রমাণপত্রই নেই। বাংলাদেশের সমস্ত সেনা মোতায়েন করলে এত বড় সীমান্তে 24 ঘন্টা নজরদারি চালানো সম্ভবই না। ফলে এই মুহূর্তে দুভাবে ভারত বাংলাদেশকে ধ্বংস করছে। এক হলো জনসংখ্যার চাপ বাড়া, তাদের জনসংখ্যা বাড়িয়ে ওভার পপুলেশন তৈরি করা হচ্ছে, যার ফলে বাংলাদেশের ওপর চাপ বাড়বে। দুই হলো অর্থনৈতিক চাপ, সীমান্ত রক্ষায় সার্বক্ষণিক হাই অ্যালার্টে থাকতে গিয়ে প্রতিদিন কিন্তু কোটি কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে, যা অর্থনৈতিকভাবে বাংলাদেশের মতন দেশের জন্য বেশি দিন সাস্টেন করা সম্ভব নয়। এবং এই কয়দিনের খবর অনুযায়ী মাত্র 7 দিনে এই বিজিবি যাদের ধরেছে তাদের সংখ্যাটা 300 থেকে 500 ছাড়িয়ে গেছে। তাহলে ভাবুন, যারা এখনও ধরাই পড়েন তাদের মিলিয়ে প্রতি সপ্তাহে যদি কয়েক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গারা ওদের দেশে ঢুকে পড়ে, তাহলে বছরের সংখ্যাটা তো কয়েক লাখের বেশিতে পৌঁছবে। এভাবেই আগামী কয়েক বছরে বাংলাদেশের অবস্থা ভয়ানক হবে, আর ভারতের এই অবৈধ অনুপ্রবেশকারীদের যে সংখ্যা সেটা ধীরে ধীরে কমতে থাকবে। দ্বিতীয় ধাপে ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। প্রথমে ট্রানজিট সুবিধা বন্ধ করে রপ্তানি আটকে দেওয়ায় 2000 কোটি টাকার আর্থিক ধাক্কা দেওয়া হয়েছে, যার সরাসরি আঘাত লেগেছে গার্মেন্ট শিল্পে। এরপর সুতো রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে বাধ্য করা হয়েছে বেশি দামে তা কিনতে, ফলে বাংলাদেশি গার্মেন্টসের দাম বেড়ে বিদেশে রপ্তানি কমতে শুরু করে দিয়েছে। ঠিক তারপরেই স্থলপথে ভারতে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করে দেওয়ায় বছরে $700 মিলিয়ন ক্ষতি হচ্ছে। এবং এর চক্করে এখন খবর দেখেন, বাংলাদেশের যে জিডিপির গ্রোথ, যেটা একসময় বলা হতো নাকি ভারতকে টক্কর দিচ্ছে, সেটা ইতিহাসের সবচেয়ে নিচে পৌঁছে গেছে। আর যখন বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, তখন গত 2 দিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের বিস্তারে বলেছি, গার্মেন্টসের যে মালিক তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভয়ানক জ্বালানি সংকটের কারণে শত শত কারখানা বন্ধ হচ্ছে বাংলাদেশ, লাখ লাখ শ্রমিক কাজ হারাচ্ছে। দেশের ভেতরে নতুন করে তো আবার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি দুর্ভিক্ষ হিট করবে বাংলাদেশকে, যার ফলস্বরূপ বাংলাদেশি সেনাবাহিনী, বিরোধী দলগুলো ইউনিসের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। কারণ এভাবে চললে তো বেশি দিন টিকে থাকা তাদের পক্ষেও অসম্ভব। এই দলগুলোকে তো রাজনীতি করতে হবে, কিন্তু ইউনিস পালাবে। সম্প্রতি আবার বাংলাদেশে নতুন সার্ভিস ল নিয়েও গোটা দেশ জুড়ে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। ফলে এই সব কিছু যদি সামলানো না যায়, তাহলে এটাই একটা নতুন জুলাই গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে। তো বুঝতে পারলেন, বাংলাদেশ নিজের হাতে নিজের ধ্বংসের পথ তৈরি করেছে, আর এটাই ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ, যাকে কাজে লাগিয়ে আমাদের দেশের ভেতরে থাকা এই সমস্ত বাংলাদেশি আতঙ্কবাদীদের খেদানো শুরু হয়ে গেছে। এবারে জমবে আসল খেলা।